হয়েছে, আমরা শুনেছি, জানতে পেরেছেন কিনা আপনি? আমরা 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 শুনেছি যে এই রাসেল মিয়া সে একজন তথাকথিত একজন ব্যক্তির পরিচয় উনি দেয়, যে 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 আমি শুনেছি যে, এবং ওনার নাম দিয়ে উনি বিভিন্ন জায়গায় প্রভাব খাটাতে চায় এবং বলে যে আইন ও আদালত কিছুই করতে পারবে না, তার এই যে বোন আছে এই বোনের মাধ্যমে হয়তোবা সে সব কিছুই করে নিয়ে যেতে পারবে, তার জন্য 1-2 ব্যাপার। এবং আমি মেসেজও আমি দেখেছি যে এগুলো করতে পার গেলে তার 1-2 ব্যাপার, এবং সেই ক্ষমতা ধর ব্যক্তি হিসাবে রাসেল মিয়াকে ইন্ধন যোগাচ্ছে বলে আমি শুনেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার নামটা স্পেসিফিক্যালি অবশ্য আমি এখন বলতে পারছি না, তবে আমি শুনেছি যে তার 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 পিছনে বড় একটা শক্তি আছে, যে শক্তিটা তাকে ইন্ধন যোগাচ্ছে, এবং তাকেও শাস্তির আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ভিকটিম আর্টিস্ট বর্ষা চৌধুরী তার স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে গত 19/9/2024 তারিখ রাত 9 ঘটিকার সময় তার ঢাকাস্থ সবুজবাগ থানাধীন ছায়াবীথিতে যে বাসভবন আছে, যে 5ম তলাতে, এই রাসেল মিয়া তার স্বামী এই স্ত্রী আর্টিস্ট বর্ষা চৌধুরীকে যৌতুকের জন্যে শারীরিকভাবে নির্যাতন করে, এবং বিয়ের পরবর্তী দিন হতে 3 দিনের মাথায় এই বর্ষা চৌধুরীকে তার স্বামী রাসেল মিয়া শারীরিক এবং মানসিকভাবে যৌতুকের জন্য মারধর করত। কথায় আছে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, এবং তারা বিয়ে মেয়ে মানুষের জীবনে একবারই হয়, এবং তারা সে এই বর্ষা চৌধুরী তার ভবিষ্যৎ সুখ শান্তি প্রত্যাশায় এবং সুখের প্রত্যাশায়, আর কিছুই না, শুধু জাস্ট একটু সুখের শান্তির জন্যে এই রাসেল মিয়া কর্তৃক তাকে শারীরিকভাবে নির্যাতন মেনে নিয়েও তার সংসারটা অন্তত করতে চেয়েছিল, এবং সেই সংসারটা রাসেল মিয়ার সঙ্গে করতে গেলে 65 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। কেন যৌতুক দিতে হবে? রাসেল মিয়া তার বাংলায় নতুন সিনেমা বানাবে, এই বাংলায় নতুন সিনেমা বানানোর কথা বলে এই বর্ষা চৌধুরীর কাছ থেকে যৌতুক হিসাবে তাকে 65 লক্ষ তার কাছে চাই। এই বর্ষা চৌধুরী যৌতুক প্রদান এবং গ্রহণ দুইটাই হলো আইনগতভাবে অপরাধ। এইটা রাসেল মিয়াকে বোঝানোর চেষ্টা করে, বোঝানোর পরেও এই রাসেল মিয়া তার এই বুঝ মানে নাই। পরবর্তীতে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে অপারগতা প্রকাশ করলে, এবং পরবর্তীতে 21/9/2024 তারিখে এই বর্ষা চৌধুরী রাসেল মিয়ার বিরুদ্ধে যৌতুকের জন্য মারধর করার অপরাধের জন্য মামলা করে। আপনারা জানেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন হলো এমন একটা আইন, যে আইনের মধ্যে 34টি ধারা আছে। এই 34টি ধারার মধ্যে সকল ধারার পালস হলো একটি, পালসটা হলো এটি যে এখানে ইচ্ছাকে বেশি, অর্থাৎ নারীর ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। অর্থাৎ ইচ্ছাটা অনেক কিছু, উইল, কিন্তু জোর করে কখনো সংসার হয় না। কিন্তু এই আর্টিস্ট বর্ষা চৌধুরী চেয়েছিল যে তার ইচ্ছা অনুযায়ী, তার শেষ ইচ্ছাটা ছিল যে রাসেল মিয়া যেন তাকে যে স্ত্রী হিসাবে যে তাকে যেন মর্যাদা দেয়, তাকে শান্তিতে কতটুকু দেখ বা না দেখ সেটা ভিন্ন বিষয়, কিন্তু মর্যাদা দিয়ে অন্তপক্ষে যেন রাখে। কিন্তু এই আসামি রাসেল মিয়া সে কাপুরুষের মতো তাকে এই যৌতুকের জন্যে দিনের পর দিন, রাতের পর রাত তাকে শারীরিক মানসিক নির্যাতন করে তাকে ট্রমাটাইজ করে ফেলেছে, এবং সে এই মানসিক নির্যাতন থেকে বের হওয়ার জন্যে সে তাকে তার নিকট আত্মীয় স্বজন এবং ক্ষমতাধর একজন ব্যক্তি কে পর্যন্ত সে হাতে পায়ে ধরেছে পর্যন্ত সংসারটা করার জন্যে। কিন্তু এই কাপুরুষের মতো রাসেল মিয়া তার একমাত্র যৌতুক চায়, যৌতুক না দিয়ে গেলে মারধর করতে হবে, তার মনের যে ক্রিয়া এটার জন্যই সে সবসময় তাকে করেছে, যেটা কোনোভাবেই সম্ভব না। আরেকটি বিষয় আপনাদের সদয় অবগতির জন্য বলছি, সেটা হলো যে এই আর্টিস্ট বর্ষা চৌধুরীকে আসামি রাসেল মিয়া যখন বিয়ে করেছিল, বিয়ের সময় তাকেও সেখানে প্রতারণার আশ্রয় নিয়েছে। সেটা কিভাবে? যেখানে হলো যে বিয়ের সময় একটা নিকানামা করতে হয়, এই নিকানামায় 25টা আইটেম থাকে এপিট ওপিট মিলিয়ে, তার মধ্যে 21 নম্বর যে আইটেম সেখানে লেখা থাকে যে এই বরের বর্তমান অবস্থাটা কি, অর্থাৎ বৈবাহিক অবস্থাটা কি। সেখানে এই বর স্পষ্টতই লিখেছে যে বরের ভাষ্য অনুযায়ী এটা হলো প্রথম বিয়ে। এটা মোটেও না, ঠিক সঠিক না। কারণটা হলো এই যে রাসেল মিয়া এখানেও প্রতারণার আশ্রয় নিয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে। আমার ক্লায়েন্ট বর্ষা চৌধুরীর সহজ সরল মনকে সে একজন অ্যাসিড দগ্ধ ও নারী উদ্যোক্তা, এই নারী উদ্যোক্তার সহজ সরল মনকে প্রতারণা করে সত্য গোপনে মিথ্যার আশ্রয়ে সে একাধিক বিয়ে করা সত্ত্বেও তাকে প্রথম বিয়ে করে তাকে মনটা প্রতারণাভাবে তার সম্মতি আদায় করে
যেটা আইনগতভাবে একটা অপরাধ করেছে। আপনারা জানেন যে 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি আইন, সেই ফৌজদারি কার্যবিধি আইনের যে 565টি ধারা আছে, তার মধ্যে এই ধারার মধ্যে 20তম একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে বিবাহ সংক্রান্ত একটা চ্যাপ্টারই আছে, যে চ্যাপ্টার অনুযায়ী 493 ধারা থেকে শুরু হয়েছে। সেই ধারা অনুযায়ী এই রাসেল মিয়া অপর একটি অপরাধ করেছে। এই অপর একটি অপরাধের জন্য আমরা ভিন্নতর একটা সেকশনে মামলা দায়ের করার জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। আর মোরওভার আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, সেটা হলো যে 21/9/2024 তারিখে আর্টিস্ট বর্ষা চৌধুরী মামলা দায়ের করা পরবর্তীতে আসামি রাসেল মিয়া বর্তমানে জেল হাজতে আছে। এই জেল হাজতে যাওয়ার পরবর্তীতে সে সহ জেলের ভিতর থেকেও সে কতটা প্রভাবশালী এবং তার নিকট যে আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনের মাধ্যমে এই বর্ষা চৌধুরীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি অব্যাহত রাখিয়াছে। এবং যাহা এটা ফৌজদারি কার্যবিধি আইনের 497 সাবসেকশন 5 অনুযায়ী স্পেসিফিক্যালি বলা আছে যে যদি সাক্ষ্যে যদি তদন্তে যদি ব্যাঘাত ঘটায় তাহলে সেটা একটা ফৌজদারি অপরাধ। সেই অপরাধটিও সে বর্তমানে করে যাচ্ছে। অর্থাৎ এক প্রকার কোনো রকম ভয়ে এই বর্ষা চৌধুরী জীবনযাপন করতেছে এবং বর্ষা চৌধুরী জীবন এখন সংকটাপন্ন অবস্থা, যে কোনো সময় মৃত্যু মুখে পতিত হইতে পারে। অতএব আমরা আইন ও আদালতের প্রতি সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল। আমাদের বাদীপক্ষের লয়ার হিসাবে আমার একটা চাওয়া, এই মেসেজটা টোটাল সমাজে দিয়ে যাওয়া উচিত যে এই রাসেল মিয়ার মতো লোকজন যেন কোনো অবস্থাতেই এই ভিকটিম এজাহারকারী এই বর্ষা চৌধুরীর সরলতার সুযোগ নিয়ে এবং অসহায়ত্বের সুযোগ নিয়ে কোনোভাবেই যেন তারা কোনো দিন কোনো নারীর গায়ে কোনো যেন হাত না তুলতে পারে এবং কোনো নারীকে যেন অসহায়ত্বের মধ্যে ফেলে যেন কোনো অবস্থাতেই তারা যে কোনোভাবে ব্যবহার করতে পারে, এই সুযোগ যেন না হয়। এবং রাসেল মিয়া দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই শাস্তিটা যেন অন্য 10 জনের নিকট দৃষ্টান্ত হয়ে থাকে এবং ভয়ের কারণ হয়ে থাকে যে কোনো নারীকে যদি সামাজিকভাবে হেয় করে অথবা সামাজিক বেদির মতো যদি কেউ যৌতুক চায় তাহলে তার উপযুক্ত শাস্তি যেন দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী হয়, এই আমার প্রত্যাশা করি, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আরেকটা বিষয়, হ্যাঁ, সে শুরু থেকেই বিয়েতে একটা উদ্দেশ্যমূলকভাবে ইন্টেনশনালি রাসেল মিয়া করেছে। কারণ তাকে বিয়ে তার করা কোনো উদ্দেশ্য ছিল না, বিয়েটা ছিল তার একটা উপলক্ষ মাত্র। এবং এই উপলক্ষে কেন্দ্র করে তার সম্পূর্ণ এই ভিকটিম এই বর্ষা চৌধুরীর টাকা পয়সার দিকে তার সম্পূর্ণ খেয়াল ছিল এবং এটা কীভাবে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ করে কলা কৌশলে টাকাগুলোকে উদ্ধার করা যায়, এটাই ছিল তার মূল বুদ্ধি। সেখানে কোনো সম্মান ছিল না, কোনো ভালোবাসা ছিল না, কোনো শ্রদ্ধা ছিল না। আর যেখানে কোনো শ্রদ্ধা থাকে না, কোনো ভালোবাসা থাকে না, কোনো সম্মান থাকে না, সেখানে সংসারও থাকে না। তারপরেও আমার যে ক্লায়েন্ট বর্ষা চৌধুরী, সে তার নারী মুখ ফাটে না, একটা কথাই আছে। আর রঙ্গলাল তো বলেই দিয়েছেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। এই বর্ষা চৌধুরীর কোনো স্বাধীনতা ছিল না। এই রাসেল চৌধুরী তাকে কুক্ষিগত করে রেখেছিল এতদিন, তার কোনো স্বাধীনতা দেয়নি, কথা বলতে দেয়নি। এবং আমরা একটা স্বাধীন দেশে আজকে এই আমাদের এই আধুনিক যুগেও যদি একজন নারী তার সমাজে যৌতুক দিয়ে যদি সংসার করতে হয়, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাসেল মিয়ার উপযুক্ত বিচার চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। এর মধ্যে আমি বলেছি যে এর মধ্যে রাসেল মিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে 3টি মামলা আরও অন্যান্য ভিন্ন সেকশনে ভিন্ন আইনে করার জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। আরেকটা বিষয় আপনাকে বলে রাখা ভালো, সেটা হলো যে বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট, বাংলা সাহিত্যে এই যৌতুকের কথাটা কিন্তু বারবার করে উঠে এসেছে, বিভিন্ন জায়গায় উঠে এসেছে। এবং বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি মুকুন্দরাম চক্রবর্তী, উনি তার একটা বিশিষ্ট কাব্যে উনি বলেছেন যে আসলে নারীর মানুষের প্রতি আর প্রতি রমণীর গতি, এই অধিকারটা থেকে আমরা এখনও বের হয়ে আসতে হবে। কারণ এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আধুনিক যুগে বিভিন্ন গানেও উঠে এসেছে নারীর কিন্তু কোনো নিজেদের বাড়ি নাই। অর্থাৎ যখন সে বাবার সংসারে থাকে তখন সে কন্যা রূপে থাকে, আর যখন সে স্বামীর বাড়িতে আসে সে মা রূপে থাকে, আর যখন সে অন্যান্য জায়গায় থাকে তখন তো স্বামীর বাড়িতে থাকে তখন স্বামী রূপেই থাকে, স্ত্রী রূপেই থাকে। অর্থাৎ তার নিজের কোনো বাড়ি নাই। আধুনিক গানেও বেশি ফুটে এসেছে যে বাবার বাড়ি হলো বিক্রমপুরে, আর হলো শ্বশুর বাড়ি হলো পদ্মা নদীর পারে, আমার নিজের কোনো বাড়ি নাই রে, আসলেই নাই। এবং একজন নারী তার মা, বাবা,
ভাই বোন আত্মীয় স্বজন সকল কিছু ছেড়ে দিয়ে তার স্বামী গৃহে শুধুমাত্র একটু শান্তির প্রত্যাশায়, একটু ভালোবাসার প্রত্যাশায়, সমাজের চোখে একটু সম্মানের প্রত্যাশায় স্বামী গৃহে আসে। আর এই গৃহে আসার পরে যদি সে অসম্মানিত হয় এবং যৌতুকের টাকা দিয়ে শারীরিকভাবে নির্যাতিত হয়ে যদি তার সংসার করতে হয়, এই জীবন আসলে কোনোভাবেই কাম্য নয়। এখান থেকে কোনোভাবেই এরকম মানুষের কাছে আসলে শান্তি পাওয়া যায় না। এই সম্মানটুকুই আমার ভিকটিম অর্থাৎ আমার যে ক্লায়েন্ট, যে এজাহারকারী নির্যাতিতা তিনি বর্ষা চৌধুরী চেয়েছেন। আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই এবং মেয়েটাকে একটা শান্তির আশ্রয়স্থল হিসাবে আসলে শান্তির জন্য একটু আপনারা সকলে সহযোগিতা করবেন এই কামনাই করি। জি, অবশ্যই আজকের এই সমাজে ইন্ধনদাতারই হলো মূল অভিযুক্ত। কারণটা হলো যে ইন্ধন যারা যোগায়, ইন্ধন যারা দেয়, তাদের জন্য সুনির্দিষ্ট আপনার একটা ধারাই আছে, সেটা হলো 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি আইন আছে, সেখানে হলো যে 506 ধারা ক্রিমিনাল ইন্টিমিডেশন বলতে একটা শব্দ আছে, অর্থাৎ অপরাধজনক ভীতি প্রদর্শন। এবং এই অপরাধজনক ভীতি প্রদর্শনটা যদি অন্যের মাধ্যমে যদি কেউ থাকে, তাহলে মূল সেকশনের সাথে যে অভিযোগে অভিযুক্ত হবে, ইন্ধনদাতা সেই সমপর্যায়ে অভিযুক্ত হবে এবং তারও একই শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। সে যত ক্ষমতাবানী হোক, ক্ষমতাধরী হোক, আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনাদের সকলকে ধন্যবাদ।